নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টারের প্র্যাকটিকাম নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আর আজকে তোমাদের পেডাগোজিক্যাল অ্যানালাইসিস, যাদের মেথড সাবজেক্ট ম্যাথামেটিক্স, সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে ম্যাথামেটিক্সের উপর আরেকটা পেডাগোজিক্যাল অ্যানালাইসিস ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নেবে। আর যারা চ্যানেলটিতে নতুন আছে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। শুধুমাত্র ম্যাথামেটিক্সের উপর পেডাগোজিক্যাল অ্যানালাইসিস নয়, লার্নিং ডিজাইন এবং টিএলএমের ভিডিও আপলোড করা আছে, সেগুলো তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারবে। সমস্ত ভিডিওগুলো পরপর ওখানে দেওয়া আছে। চলো স্টার্ট করছি। প্রথমেই দেখো সূচিপত্র করে নেবো। তাহলে এটা হচ্ছে ভূমিকা, তারপরে পেডাগোগির ধারণা, পাঠ একক ভিত্তিক বিশ্লেষণের উদ্দেশ্যসমূহ, পাঠ একক ভিত্তিক বিশ্লেষণের প্রয়োজনীয়তা, 5 নম্বর পাঠ একক ভিত্তিক বিশ্লেষণের সুবিধা অসুবিধা, 6 নম্বর পাঠ একক ভিত্তিক বিশ্লেষণের পর্যায়সমূহ, 7 নম্বর পাঠ একক ভিত্তিক বিশ্লেষণের নমুনা, 8 নম্বর ব্লুপ্রিন্ট এবং 9 নম্বর হচ্ছে অভিজ্ঞাপত্র, 10 নম্বর পয়েন্ট হলো উপসংহার। এই সবকটা পয়েন্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাহলে প্রথমেই দেখে নিই ভূমিকা। ভূমিকা কি বলা হয়েছে, যে পেডাগোগি হলো প্রশিক্ষণের কলা ও বিজ্ঞান। পেডাগোগি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। এটি হলো পেডা, যার অর্থ হলো শিশু, চাইল্ড, এবং গগি, যার অর্থ হলো পরিচালনা করা। অর্থাৎ পেডাগোগি শব্দটি পুরো অর্থ জুড়ে শিশুকে পরিচালনা করা। সুতরাং পেডাগোগি হলো শিশুকে শিক্ষণের কলা ও বিজ্ঞান। পেডাগোগি হলো শিক্ষণ কেন্দ্রিক নির্দেশনা। ইংরেজিতে পেডাগোগি ব্যবহার করা হয় নির্দেশনামূলক তত্ত্ব হিসাবে। পেডাগোজিক্যাল মডেল অফ ইনস্ট্রাকশন এর উৎপত্তি মোনাস্টিক স্কুল অফ ইউরোপ থেকে। মধ্যযুগে শিশুর সন্ন্যাসীদের কাছ থেকে শিক্ষা লাভ করত নির্দেশনা প্রথার মাধ্যমে। এর ফলে শিশুরা বিশ্বাসী, শৃঙ্খলাপরায়ণ এবং দক্ষ হয়ে উঠত গির্জা চালানোর কাজে। এই মডেলে শিক্ষকদের পূর্ণ দায়িত্ব থাকত কীভাবে, কেমনভাবে এবং কখন নির্দেশনামূলক তত্ত্ব শিশুরা শিখবে সেই বিষয়ে সিদ্ধান্ত না। এই তত্ত্বে মনে করা হতো শিশুরা তখনই শিখবে যখন শিক্ষক তাদেরকে শিক্ষাদান করবেন। এই নির্দেশনামূলক তত্ত্বের নির্দেশনা দানকারী প্রতিটি শিক্ষার্থী নির্ভরতার উপরই গুরুত্ব দেওয়া হতো। এরপর আছে পেডাগোগির ধারণা। পেডাগোগি কথাটির অভিধানগত অর্থ হলো শিক্ষা ভিত্তিক বা শিক্ষণ প্রণালী। সংজ্ঞা দিতে গিয়ে কেউ বলেছেন, পেডাগোগি ইজ আইদার দ্য সায়েন্স অর থিওরি অর আর্ট practice of teaching that makes a difference in the intellectual and social development of students। অর্থাৎ এটি প্রশিক্ষণের বিজ্ঞান অথবা কলা অনুশীলন, যা শিক্ষার্থীরা জ্ঞান ও সামাজিক বিকাশে পার্থক্য তৈরি করে। অর্থাৎ এটি তাত্ত্বিক, বৌদ্ধ ও ব্যবহারিক দক্ষতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এখানে বিভিন্ন জন রাইটারে বিভিন্ন রকম বক্তব্য তুলে ধরা হয়েছে। এক একজনের মতে এক এক রকম সংজ্ঞা দিয়েছেন। এখান থেকে তোমরা এটা দেখে নেবে, সেই অনুযায়ী লিখে নেবে। পাঠ একক ভিত্তিক বিশ্লেষণের উদ্দেশ্য সমূহ, এটা হচ্ছে পরবর্তী পয়েন্ট। 1 নম্বর বলা হয়েছে যে কাম্য আচরণগত শিখন সামর্থ্যগুলিকে সঠিকভাবে বিকশিত হতে সাহায্য করা। 2 নম্বর বলা হয়েছে প্রতিটি বিষয়বস্তুকে বাস্তবিক জগতের সঙ্গে সংযুক্ত করা। বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো তোমরা দেখে নেবে এবং সে অনুযায়ী লিখে নেবে। এর পরবর্তী পয়েন্ট হলো পাঠ একক ভিত্তিক বিশ্লেষণের প্রয়োজনীয়তা। অর্থাৎ আলাদা আলাদা যে পাঠ একক ভিত্তিক বিশ্লেষণ, সেটার প্রয়োজন কেন সেই সম্পর্কে এখানে ডিটেলসে বলা হয়েছে। এই জিনিসটা তোমরা একটুখানি দেখে নাও এখান থেকে ডিটেলসে, এবং সেই অনুযায়ী তোমরা লিখে নেবে এখান থেকে। মেন যে টপিকটা আছে সেই টপিকটার বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে যে কিছু লেখাগুলো আছে, অর্থাৎ তোমাদের পেডাগোগি কী, সংজ্ঞা, তারপরে তার বৈশিষ্ট্যসমূহ, পাঠ একক বিশ্লেষণের প্রয়োজনীয়তা, এই পয়েন্টগুলো আগে লিখে নিতে হবে মেন প্র্যাকটিকামে আগে। তারপরে আমি পুরো পেডাগোজিক্যাল অ্যানালাইসিস যেই টপিকটার উপর এখানে আলোচনা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। যেমন দেখো, এখানে বলেছে পাঠ একক ভিত্তিক বিশ্লেষণের সুবিধা। 1 নম্বর বলা হয়েছে পাঠ এককটিকে খুব সহজেই শিক্ষার্থীদের সামনে তুলে ধরা যায়। 2 নম্বর শিখন কৌশলগুলোকে সঠিকভাবে ব্যবহার করার সুযোগ থাকে। 3 নম্বর বলা হয়েছে যে একটি পাঠ একক শেষ করতে কত সময় লাগবে, যে এই সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া যাবে। 4 নম্বর কাম্য আচরণগত শিখন সামর্থ্যগুলিকে সঠিকভাবে তুলে ধরা যায়। 5 নম্বর বলা হয়েছে যে উপ এককের পাঠদানের জন্য কী ধরনের শিক্ষণ প্রদীপন করা দরকার তা শিক্ষক মহাশয় আগের থেকে ঠিক করতে পারেন।
6 নম্বর, প্রতিদিন পাঠদানের পর মূল্যায়ন কিভাবে করা যায় সেই বিষয়ে শিক্ষক মহাশয় প্রস্তুত থাকতে পারেন। 7 নম্বর বলা হয়েছে শিক্ষণ প্রক্রিয়া তথা শিক্ষা ব্যবস্থার গুণগত মানের উন্নতি বিধানে পাঠ বিশ্লেষণে সহায়তা করে। 8 নম্বর বলা হয়েছে পাঠ বিশ্লেষণের মাধ্যমে মনোবিজ্ঞান সম্বন্ধে উপায়ে সুস্থভাবে শিক্ষাদান করা সম্ভব। এর পরবর্তী পয়েন্ট দেখে নিই যে শিক্ষাভিত্তিক বিশ্লেষণে অসুবিধা। আগে দেখে নিলাম সুবিধা। 1 নম্বর বলা হয়েছে পাঠ একক ভিত্তিক বিশ্লেষণে একক ও উপ এককের জন্য পিরিয়ড নির্দিষ্ট করা থাকে, অর্থাৎ এই সময়সীমার মধ্যে উপ এককগুলিকে শেষ করা দরকার, ফলে শিক্ষকের স্বাধীনতা কিছুটা খর্ব হয়। 2 নম্বর বলা হয়েছে মেধাসম্পন্ন শিক্ষার্থীরা নতুন তথ্য জানতে চায়, কিন্তু সময়সীমা নির্দিষ্ট থাকায় তা করা সম্ভব হয় না। 3 নম্বর, নির্দিষ্ট সময়সীমার মধ্যে উপ এককটিকে শেষ করতে হয় বলে শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্যের প্রতি নজর দেওয়া সম্ভব হয় না। 4 নম্বর, নির্দিষ্ট সময়সীমার মধ্যে মূল্যায়ন ও পুনঃশিক্ষণের ব্যবস্থা করতে হয়, ফলে প্রত্যেক শিক্ষার্থীদের শিক্ষণ সামর্থ্যের সব দিকগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হয় না। অভিজ্ঞাপ্রাপ্ত মাঝারি মানের শিক্ষার্থীদের এবং নিম্ন মেধাসম্পন্ন শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করা যায় না। 5 নম্বরে বলা হয়েছে যেসব শিক্ষা উপকরণ ব্যবহার করা উচিত এই উপ এককটিতে পড়াতে সময়সীমা নির্দিষ্ট থাকায় তা করা সম্ভব হয়ে পড়ে না। 6 নম্বর, খুব কম সংখ্যক উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থী ছাড়া অধিকাংশ শিক্ষার্থীদের অনুসন্ধানমূলক প্রশ্নের দ্বারা মূল্যায়ন করা যায় না। 7 নম্বর, পাঠ একক বিশ্লেষণ অনুযায়ী পড়ানো সময় সাপেক্ষ ও শ্রম সাপেক্ষ। এর পরবর্তী পয়েন্ট হলো পাঠ একক ভিত্তিক বিশ্লেষণের পর্যায়সমূহ। দেখো কয়েকটা পর্যায় অনুসরণ করতে হয়, সেই পর্যায়গুলো কী কী আছে। প্রথমে বলা হয়েছে 1 নম্বর বিষয়বস্তুর বিশ্লেষণ। এর মধ্যে স্টেপ 1, একটি নির্দিষ্ট এককটিকে কতগুলো নির্দিষ্ট উপ এককে বিভাজন করা হয়। প্রতিটি উপ একক পাঠদানের জন্য নির্দিষ্ট সংখ্যক পিরিয়ডের সংখ্যা উল্লেখ করতে হয়। এছাড়াও মূল্যায়ন ও সংশোধনী পাঠের জন্য পিরিয়ডের সংখ্যা নির্দিষ্ট করা হয়। এর মধ্যে থেকে পাঠ একক ভিত্তিক বিশ্লেষণের জন্য যে কোনো একটি উপ একক নির্বাচিত করা হয়। 1 নম্বর পূর্বজ্ঞান। এই স্তরে ওই নির্দিষ্ট উপ এককটির ধারণাটিকে সঠিকভাবে আয়ত্ত করতে কী কী পূর্বার্জিত জ্ঞান দরকার তা আলোচনা করা হয়। 2 নম্বর বলা হয়েছে উপ এককের ধারণা। এই স্তরে নির্বাচিত উপ এককটির অন্তর্গত বিষয়বস্তু সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়। তারপরে বলা হয়েছে যে আচরণগত নির্দেশনামূলক উদ্দেশ্যসমূহ। উপ এককটির জন্য নির্দিষ্ট আচরণগত নির্দেশনামূলক উদ্দেশ্যসমূহ যেমন স্মরণ, উপলব্ধি, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন উদ্দেশ্যগুলোকে উপলব্ধি করা হয়। এর পরবর্তী পয়েন্ট হলো 5 নম্বর শিক্ষণ কৌশল। নির্বাচিত উপ এককটিকে সঠিকভাবে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় শিক্ষণ কৌশল নির্বাচন করে। এই স্তরে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয় সেগুলি হলো উপ এককটির ধারণা, শিক্ষণ কৌশল বা পদ্ধতির নাম, তারপর এটা হচ্ছে শিক্ষকের ভূমিকা, ব্ল্যাকবোর্ডের কাজ। 6 নম্বরে বলা হয়েছে যে শিক্ষণ প্রদীপনের ব্যবহার। এই স্তরে সমগ্র উপ এককটিকে সঠিকভাবে উপস্থাপনের জন্য শিক্ষিকা মহাশয় যে সমস্ত শিক্ষণ প্রদীপন ব্যবহার করে থাকেন তার বিবরণ দেওয়া হয়। তার পরবর্তী 7 নম্বর পয়েন্ট বলা হয়েছে অনুসন্ধানী প্রশ্নবলী ও উত্তর। এটা হচ্ছে স্টেপ 7। নির্বাচিত উপ এককটিকে সঠিকভাবে পাঠদানের পর শিক্ষক মহাশয় বিভিন্ন ধরনের অনুসন্ধানী প্রশ্ন করে থাকেন ও শিক্ষার্থীদের সঙ্গে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন। 8 নম্বরে বলা হয়েছে নির্ণয়মূলক অভিক্ষার জন্য প্রতিচিত্রাকরণ। উপ এককটিকে উদ্দেশ্যের ভিত্তিতে অভিক্ষাপত্রের চিত্রকরণের প্রস্তুত করা হয়। এই প্রতিচিত্রকরণের প্রশ্নের ধরন, প্রশ্নের মোট সংখ্যা, প্রতি ধরনের প্রশ্নের শতকরা মান, প্রতি ধরনের প্রশ্নের নম্বর ও শতকরা মান ইত্যাদি উল্লেখ থাকে। এরপরে দেখে নেব পাঠ একক ভিত্তিক বিশ্লেষণের নমুনা। বিষয়বস্তুর বিশ্লেষণ। শ্রেণীকে 8ম, বিষয় হচ্ছে গণিত, একক ঘনফল নির্ণয়। উপ এককটির বিশ্লেষণ। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে a + b হোল কিউব ও a - b হোল কিউব। 2 নম্বরে বলা হয়েছে a কিউব + b কিউব ও a কিউব - b কিউব। এই দুটো উপ একক আছে। এখানে বলা হয়েছে উপরিক্ত উপ এককগুলোর পাঠ বিশ্লেষণের জন্য নেওয়া হলো। এরপরে পরবর্তী পয়েন্ট হলো পূর্বজ্ঞান, অর্থাৎ পূর্বজ্ঞান থেকে আমরা কী কী জিনিস জানবো। 1 নম্বর ঘন কাকে বলে জানো। 2 নম্বরে বলা হয়েছে যে কোনো সংখ্যার ঘন নির্ণয় করতে জানো।
3 নম্বরে বলা হয়েছে বীজগাণিতিক সংখ্যার যোগ করতে জানো। 4 নম্বরে বলা হয়েছে বীজগাণিতিক সংখ্যার গুণ করতে জানো। 5 নম্বরে a + b হোল স্কোয়ার ও a - b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে জানো। 6 নম্বর a² - b² ও a² + b² এর সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে জানো। এর পরবর্তী পয়েন্ট হলো উপ-এককের ধারণা। উপ-একক 1 a + b হোল কিউব ও a - b হোল কিউব। বিষয়বস্তু সংক্ষিপ্ত ধারণা। দুটি রাশির সমষ্টির ঘন নির্ণয় করা ও তাকে সূত্রের আকারে প্রকাশ করা। যেমন ওটা হচ্ছে প্রথম রাশির হোল কিউব +3 ইন্টু প্রথম রাশির স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি +3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশির স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশির হোল কিউব। জ্যামিতিক পদ্ধতিতে সূত্রটি প্রমাণ করা। এই সূত্র প্রয়োগ করে কোনো বৃহৎ সংখ্যার ঘন নির্ণয় করা বা গণনার সুবিধার্থে দুটো রাশির ঘনের সমষ্টিকে কাজে লাগাতে পারা। উপ-একক 2 a³ + b³ ও a³ - b³ কতগুলি রাশির সমষ্টিকে পূর্ণ ঘন রাশির অন্তররূপে প্রকাশ করতে পারা। যেমন a + b হোল কিউব মাইনাস a + b হোল কিউব। এক্ষেত্রে বলা হয়েছে a³ + b³ ও a³ - b³ এর সূত্র প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান করা। বীজগাণিতিক সংখ্যামালায় a³ + b³ দুটো সংখ্যার গুণফলের আকারে প্রকাশ করা, অর্থাৎ a³ + b³ উৎপাদকে বিশ্লেষণ করা। যেমন a³ + b³ = a + b ইন্টু a² - ab + b²। এর পরবর্তী পয়েন্ট কি আছে দেখে নিই। আচরণগত নির্দেশনামূলক উদ্দেশ্যসমূহ। উপ-একক 1 বৌদ্ধিক ক্ষেত্র। স্মরণ থেকে 1 নম্বর a + b হোল কিউব সূত্রটি লিখবে। 2 নম্বর বলা আছে a - b হোল কিউব সূত্রটি জানতে পারবে। তারপরে আছে উপলব্ধি। উপলব্ধি থেকে 1 নম্বর বলা আছে a + b হোল কিউব ও a + b হোল স্কোয়ার এর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। 2 নম্বর বলা আছে a - b হোল কিউব ও a - b হোল স্কোয়ার এর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। তারপর একটা হচ্ছে প্রয়োগ। প্রয়োগের মধ্যে 1 নম্বর হচ্ছে বিভিন্ন গাণিতিক ও বাস্তব সমস্যার সমাধানে a + b হোল কিউব এর সূত্র প্রয়োগ করতে পারবে। 2 নম্বর বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে a - b হোল কিউবের সূত্র প্রয়োগ করতে পারবে। এরপরে বিশ্লেষণ। বিশ্লেষণের থেকে 1 নম্বর বলা আছে a + b হোল কিউবকে বিশ্লিষ্ট করে a³ + 3a² b + 3ab² + b³ নির্ণয় করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে a - b হোল কিউবকে বিশ্লিষ্ট করে a³ - 3a² b + 3ab² - b³ নির্ণয় করতে পারবে। এরপরে মূল্যায়ন ও সৃজন থেকে কী কী জিনিস জানতে পারবে সেগুলো তোমরা দেখে নেবে। এরপরে আছে পরবর্তী বৌদ্ধিক ক্ষেত্র। উপ-একক 2 এর ক্ষেত্রে এখানে স্মরণ থেকে a³ + b³ সূত্রটি জানতে পারবে, a³ - b³ সূত্রটি জানতে পারবে। উপলব্ধি থেকে a³ + b³ ও a² + b² এর মধ্যে পার্থক্য করতে পারবে। a³ - b³ ও a - b হোল কিউবের মধ্যে পার্থক্য করতে পারবে। তারপরে প্রয়োগ থেকে বলা হয়েছে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে a³ + b³ এর সূত্রটি প্রয়োগ করতে পারবে। বিশ্লেষণ থেকে বলা হয়েছে a³ + b³ বিশ্লিষ্ট করে a + b ইন্টু a² - ab + b² নির্ণয় করতে পারবে। এরপরে মূল্যায়ন থেকে বলা হয়েছে বীজগাণিতিক রাশির নামের পরিবর্তন করলে তা এই সূত্রের দ্বারা নির্ণয় করতে পারবে। সৃজন থেকে বলা হয়েছে দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এরপরে হলো ব্ল্যাকবোর্ডের ব্যবহার। কৃষ্ণফলকে দেখো বিষয় লিখবে, শ্রেণী লিখবে, তারপরে a + b হোল কিউব = a³ + 3a² b + 3ab² + b³। এরপরে উদাহরণ হলো ax + 2 তার হোল কিউব = x³ + 6x² + 12x + 8। a - b হোল কিউব = a³ - 3a² b + 3ab² - b³। এটা b³ হবে, এটা b² লেখা আছে লাস্টে, এটা একটু ঠিক করে নেবে তোমরা। তারপরে উদাহরণ হিসাবে p - 3 তার হোল কিউব = p³ - 6b² + 27p - 27। অর্থাৎ বুঝতেই পারছো তোমরা কোন সূত্র এখানে ফেলা হয়েছে। তারপরে a³ + b³ এর ক্ষেত্রে a + b ইন্টু a² - ab + b²। উদাহরণ এবার কি দেওয়া হলো y³ + 2³ = তাহলে কত হবে y + 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে y² - 2y + 4। a³ - b³ = হচ্ছে a - b ইন্টু a² + ab + b²। এটা আবার আরেকটা সূত্র। এবার তার উদাহরণ দেখে নিই। তাহলে q³ - 4³ = q - 4 ইন্টু q² + 4q + 16। এইভাবে করে তোমরা কৃষ্ণফলকটা একটি কালো কাগজের উপর, সাদা কালারের পেন পাওয়া যায়, সেটা কালো পেপার কিনে তার উপর করে দেখাবে। এরপরে আছে শিখন পদ্ধতি। শিক্ষণ পদ্ধতি দেখো ধারণা, তারপরে শিক্ষণ পদ্ধতি, শিক্ষিকার কাজ, ব্ল্যাকবোর্ডের ব্যবহার। এইভাবে করে প্রথমে আমরা ছক করে নেব, 4টে কলাম করে নেব।
এ প্লাস বি হোল কিউব এর সূত্রের ধারণা। এটা কি করা হবে? বক্তৃতা ও প্রদর্শনী পদ্ধতির মাধ্যমে দেখানো হবে। শিক্ষিকা মহাশয় কৃষ্ণফলকে এ প্লাস বি হোল কিউব এর সূত্রটি ব্যাখ্যা করবেন। এ প্লাস বি হোল কিউব সমান সমান হচ্ছে এ কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস বি কিউব। যেমন এক্স প্লাস 2 তার হোল কিউব সমান সমান x³ প্লাস 6x² প্লাস 12x প্লাস 8। এ মাইনাস বি হোল কিউব এর সূত্রের ধারণা। বক্তৃতা ও প্রদর্শনী পদ্ধতি। শিক্ষিকা মহাশয় কৃষ্ণফলকে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রটি ব্যাখ্যা করবেন। এ মাইনাস বি তার হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস বি কিউব। যেমনটা হচ্ছে পি মাইনাস 3 তার হোল কিউব সমান সমানটা হচ্ছে পি কিউব মাইনাস 6p² প্লাস 27p মাইনাস 27। এর পরবর্তীতে আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রের ধারণা। বক্তৃতা ও প্রদর্শনী পদ্ধতি। শিক্ষিকা মহাশয় কৃষ্ণফলকে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি ব্যাখ্যা করবেন। এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানেও একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে ওয়াই কিউব প্লাস 2 কিউব সমান সমান ওয়াই প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 4। এরপরে আছে বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের ধারণা। এটাও ঠিক সেম বক্তৃতা ও প্রদর্শনী পদ্ধতি। আর কৃষ্ণফলকের সূত্রের ব্যাখ্যা করবেন। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নেবে উদাহরণটা। এরপরে আছে শিক্ষণ প্রদীপনের ব্যবহার। সাধারণ বলছে একটি চক, ডাস্টার, কৃষ্ণফলক, সাধারণ উপকরণ আর বিশেষের মধ্যে বিষয় সংক্রান্ত চার্ট, মডেল, নির্দেশক দণ্ড। অনুসন্ধানীমূলক প্রশ্নাবলীর উত্তর। ওয়াইয়ের মান কত? এখানে ওয়াইয়ের ঘন কত? ওয়াই কিউব। আর এটা হচ্ছে 2 কিউবের মান কত? 8 হবে। ওয়াই মাইনাস 2 তার হোল কিউব তাহলে সমান সমান আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা ফেলতে পারি। সেখান থেকে লিখতে পারি ওয়াই কিউব মাইনাস 6y² প্লাস 12y মাইনাস 8 x³ প্লাস 8। এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলতে পারি, তার মানে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে হবে এক্স প্লাস 2 ইন্টু x² মাইনাস 2x প্লাস 4। এবার বলেছে কর্মপত্র। 1 নম্বর বলেছে এক্স মাইনাস 2y ইজিক্যাল টু 5 হলে দেখাও যে x³ মাইনাস 8y³ মাইনাস 30xy ইজিক্যাল টু 125। 2 নম্বর এ মাইনাস বি মাইনাস সি তার হোল কিউব ইজিক্যাল টু কত হবে? 3 নম্বর বলা আছে এ প্লাস বি ইজিক্যাল টু মাইনাস 1/3 হলে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান সমান মাইনাস 1/27। এর পরেরটা তোমরা দেখে নেবে। এরপরে চলে আসছে যে অভিক্ষাপত্রের খরচা, তার মধ্যে বৌদ্ধিক ক্ষেত্র। এর মধ্যে এই ছকটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব ভালোভাবে দেখে নেবে এবং সেম টু সেমভাবে ছকটা করে নেবে। স্মরণ করার থেকে এখানের মধ্যে 3টে ভাগ আছে: স্মরণ, উপলব্ধি, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃজন করা। প্রত্যেকটার মধ্যে 3টে করে আছে। একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত, রচনাধর্মী। আর এদিকে বাঁ দিকে চলে আসি, তাহলে এটা হচ্ছে তথ্যগত জ্ঞান, ধারণাগত, পদ্ধতিগত, তারপর এটা হচ্ছে অধিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান আর মোট নম্বর। এখানে দেখো ব্র্যাকেটের ভেতরে একটা নাম্বার দেওয়া আছে, ব্র্যাকেটের বাইরে, অর্থাৎ টোটাল কতগুলো কোশ্চেন করা হচ্ছে এবং কত মার্কসের কোশ্চেন করা হচ্ছে, তার উপর বিশেষ করে পার্সেন্টেজটা এখানে। যেমন 20 নম্বরের প্রশ্ন টোটাল, দেখো এখানে মোট নম্বর নিচের দিকে একদম ফার্স্টে কলামে দেখো 9, তারপরে কলামে দেখো 3, তারপরে 2, 1, 3, 2, টোটাল মিলে কত? 20। আবার ডান দিক থেকে দেখো মোট নম্বর 9, 5, 4, 2, তাহলে এখান থেকে হচ্ছে কি 20। আর এদিকে প্রত্যেকটা ডান সাইডেও পার্সেন্টেজ করা আছে, নিচেও পার্সেন্টেজ করা আছে। এরপরে চলে আসছে অভিক্ষাপত্রতে শ্রেণী অষ্টম, একক ঘনফল নির্ণয়, বিষয় গণিত, পূর্ণমান 20, সময় 40 মিনিট। 1 নম্বর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এতে বলা হয়েছে এ প্লাস 3b তার হোল কিউব সমান সমান এ কিউব প্লাস 9a² বি প্লাস 27ab² প্লাস ড্যাশ। তারপরে বিতে বলা হয়েছে 29 হোল কিউব প্লাস 3 ইন্টু 29² ইন্টু 29 প্লাস 3 ইন্টু 29 ইন্টু 21 হোল স্কোয়ার প্লাস 21 হোল কিউব ইজিক্যাল টু 29 প্লাস ড্যাশ কোশ্চেন মার্ক করা আছে তার হোল কিউব। ওখানে শূন্যস্থানে কোনটা বসবে অপশানগুলো থেকে নিয়ে তোমাদের বসাতে হবে। সিতে বলা হয়েছে এক্স প্লাস 1/x তার হোল কিউব ইজিক্যাল টু 27, তাহলে এক্স প্লাস 1/x ইজিক্যাল টু কত হবে? 4টে অপশান আছে, এর মধ্যে যেটা হবে লিখতে হবে। ডি আছে 1000 কিউব ইজিক্যাল টু কত হবে? ই 2b তার হোল কিউব সমান সমান কোনটা হবে? 2 নম্বর বলা হয়েছে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ঘন নির্ণয় করো 2p প্লাস কিউ। বি বলা হয়েছে 8x³ প্লাস 36x² প্লাস 54x প্লাস 27 মান নির্ণয় করো যখন x ইজিক্যাল টু -1। সি উৎপাদকে বিশ্লেষণ করো m⁴ মাইনাস m। ডি a/b প্লাস b/a ইজিক্যাল টু 1 হলে a³ প্লাস b³ সমান সমান কত হবে? ই এক্স প্লাস 1/x ইজিক্যাল টু 1 হলে x³ মাইনাস 1 ইজিক্যাল টু কত হবে? এরপর রচনাধর্মী প্রশ্ন আছে একটা এবং প্রত্যেকটি প্রশ্নের মার্কস তার পাশে দেওয়া আছে।
এরপরে চলে এসেছি একদম লাস্ট পয়েন্টে, উপসংহার। উপসংহারটা তোমরা এখান থেকে দেখে নাও এবং এইভাবে করে লিখে নেবে। এটা ছিল তোমাদের সম্পূর্ণ পেডাগোজিক্যাল অ্যানালাইসিস ম্যাথের উপর। এর আগে আরও একটি পেডাগোজিক্যাল অ্যানালাইসিসের ভিডিও আমি আপলোড করেছি ম্যাথের উপর, তোমরা যারা এখনও দেখোনি সেটা দেখে নিতে পারো। তাহলে আলাদা আলাদা দুটো টপিকের উপর আপলোড করলাম, যার যেটা ইচ্ছে সে সেটা লিখতে পারবে। এছাড়াও লার্নিং ডিজাইন এবং টিএলএম এর ভিডিও আপলোড করা আছে, সেগুলো তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারবে। এখানেই ভিডিওটি শেষ করব। শেষ করার আগে আরেকবার বলবো, চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।